দেশ জুড়ে আলোচনায় 13 নভেম্বর ঘোষণা হবে শেখ হাসিনার রায়ের তারিখ। আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা, সতর্ক অবস্থানে প্রশাসন। 13 নভেম্বর নিয়ে আওয়ামী লীগের পরিকল্পনা ফাঁস। ঢাকায় লাখ লাখ বেলুন উড়িয়ে নাশকতার ছক, পুলিশের জিজ্ঞাসাবাদে জানালেন গ্রেপ্তার নেতাকর্মীরা। নির্বাচন ঘিরে নাশকতার শঙ্কা ইসি, আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বৈঠকে জানালো নির্বাচন কমিশন। ঝুঁকি মোকাবেলায় বাহিনীগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ। সাত সকালে ঢাকার একাধিক বাসে আগুন, নাশকতা নাকি অন্য কিছু উঠছে প্রশ্ন। তদন্তের পর জানা যাবে বলছে পুলিশ। নতুন মিশনে তারেক রহমান, জুলাই যোদ্ধাদের দলে ফেরাচ্ছে বিএনপি। নাহিদদের সাথে জুলাই যোদ্ধাদের দ্বন্দ্বকে কাজে লাগাচ্ছে দলটি, মন্তব্য বিশ্লেষকদের। ডক্টর ইউনূসকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সতর্ক থাকার আহ্বান। এবার কড়া জবাব দিল ঢাকা। কূটনৈতিক শিষ্টাচারের প্রতি অসম্মানজনক বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ। বিশেষ করে দেশ জুড়ে আলোচনায় 13 নভেম্বর। পাড়ার চায়ের আড্ডা থেকে শুরু করে রাজনৈতিক মহল, সব জায়গায় চলছে এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ। প্রশ্ন উঠছে, কি হতে যাচ্ছে এই দিন, কি ঘটতে যাচ্ছে রাজধানীতে, কেনই বা বৃহস্পতিবার নিয়ে এত আলোচনা। আগামী 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষণা হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ। এ নিয়েই তৈরি হয়েছে উত্তেজনা। এদিন জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। একই দিন ঢাকায় লকডাউন কর্মসূচি পালন করবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচারণা। নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংখ্যা একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের অংশবিশেষ সহিংস পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে, যার লক্ষ্য হতে পারে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা 13 নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে কার্যক্রম স্থগিত দলের এই কর্মসূচি ঠেকাতে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগের রাজপথে নামার ঘোষণাকে কাউন্টার দিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন, আগামী 13 নভেম্বর সর্বশক্তি দিয়ে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে। আওয়ামী লীগ যদি কোনোভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে উত্তম জবাব দেওয়া হবে। এছাড়া নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। জুলাই গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হতে দেখা যাচ্ছে তাদের। তেমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হতে পারে সেটি নিশ্চিত করা সরকার ও প্রশাসনের কাজ। তারপরও উদ্ভূত যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলায় ছাত্র জনতাকে অল্প সময়ের নোটিশে তাৎক্ষণিক রাজপথে নামার ডাক দেবে এনসিপি। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 13 নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে লকডাউনের কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা থেকে এসব নির্দেশনা দেওয়া হয়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের টার্গেটে 13 নভেম্বর। এদিন রাজধানীতে বিপুল লোকের সমাগম ঘটিয়ে লকডাউন কর্মসূচি পালন করতে চায় দলটি। এমন তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করতে দেখা যায় কার্যক্রম স্থগিত দলের পলাতক নেতাদের। তাদের লক্ষ্য 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা ঠেকানো। তবে এরই মধ্যে ফাঁস হয়ে গেছে তাদের সব পরিকল্পনা। গোয়েন্দা তথ্যে বেরিয়ে এসেছে তাদের নাশকতার পুরো ছক। গেল রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 25 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইন শৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। পাশাপাশি তারা আগামী 10 থেকে 12 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা সহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগান সম্বলিত 1 লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করেছিলেন। ডিসি তালেবুর রহমান জানান, রাজধানীর শাহবাগ, মিরপুর, রমনা, তেজগাঁও, মতিঝিল, ওয়ারী, উত্তরা, লালবাগ ও গুলশান এলাকায়
পৃথক সময় ও স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। আইন শৃঙ্খলা রক্ষায় ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, এই পরিকল্পনার পেছনে ছিল সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের একটি বড়সড় প্রচেষ্টা। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 13 নভেম্বরের লকডাউন কর্মসূচি ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে লকডাউনের কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা থেকে এসব নির্দেশনা দেওয়া হয়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আগামী ফেব্রুয়ারির 12 তারিখের মধ্যে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। নির্বাচন সামনে রেখে সেই প্রস্তুতি শেষ করতে যাচ্ছে কমিশন। সেই হিসাবে তফসিল ঘোষণা বাকি মাত্র অল্প কিছুদিন। অন্যদিকে নির্বাচন বানচাল করতে একটি বিশেষ মহল নাশকতা করতে পারে বলে বিভিন্ন বক্তব্যে শঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক দলের নেতারা। এবার বিষয়টি উঠে আসলো নির্বাচন কমিশনের আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বৈঠকেও। সেখানে একই শঙ্কা প্রকাশ করেছে খোদ নির্বাচন কমিশন। ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে সম্প্রতি ইসিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বৈঠকের কার্যবিবরণীতে এসব তথ্য উঠে এসেছে। ওই বৈঠকে নাশকতা ও ঝুঁকি বিবেচনায় সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত সহ 22টি সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার ওই কার্যবিবরণী সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, পুলিশের আইজি সহ সব আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের কাছে পাঠানো হয়েছে। এতে সংসদ নির্বাচনের 42,000 ভোট কেন্দ্রের মধ্যে 28,663টি ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। তফসিল ঘোষণার আগ মুহূর্তে দাবি আদায় নন এমপিও শিক্ষক এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন, তাদের উপর পুলিশের লাঠিচার্জ নির্বাচনে কেমন প্রভাব পড়বে তা নিয়েও চিন্তিত ইসি। কমিশন মনে করছে, আসন্ন নির্বাচনে এসব শিক্ষকরা ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। ভোটের আগ মুহূর্তে তাদের এই আন্দোলন ভোটের উৎসবমুখর পরিবেশ তৈরিতে বিঘ্ন ঘটাতে পারে। জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য এবং সারা দেশের রাজনৈতিক হামলার ঘটনা কমিশনকে বিব্রত করছে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন ধরনের স্যাবোটেজের ঘটনা ঘটতে পারে। মানুষের ভয়েস ক্লোন করে চরিত্র হনন করা হতে পারে। এমনকি প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটিং কার্যক্রমও বানচালের চেষ্টা হতে পারে। যে কোনো ঝুঁকি মোকাবিলায় বাহিনীগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেন এই নির্বাচন কমিশনার। বৈঠকে সেনাবাহিনী প্রধানের প্রতিনিধিও বিভিন্ন বিষয়ে শঙ্কা প্রকাশ করেন। বলেন, নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের উপর হামলা, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, ভোট প্রদানের বাধা দেওয়া এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি সহ তাদের বসতবাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিলে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে। প্রয়োজন অনুযায়ী ভোট গ্রহণ ও নির্বাচনী মালামাল রক্ষায় সেনাবাহিনীকে ভোট কেন্দ্রে প্রবেশের অনুমতির প্রয়োজন হতে পারে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের পরিসংখ্যান তুলে এসবি প্রধানের প্রতিনিধি বৈঠকে জানান, নির্বাচনের সময় অবৈধ অস্ত্রের যোগান আসতে পারে। অবৈধ অস্ত্রের প্রবাহ নিয়ন্ত্রণে সিআইডিকে দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী 13 নভেম্বর ঘোষণা হতে যাচ্ছে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির রায়ের তারিখ। এদিন বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করতে রাজধানীতে নাশকতার পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। এমন সময়ে একের পর এক বাসে আগুনের ঘটনায় জনমনে তৈরি হয়েছে সন্দেহ। প্রশ্ন উঠেছে, এগুলো কি নাশকতা নাকি অন্য কিছু? ভোরে রাজধানীর মেরুলবাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের 2টি বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, বাসে কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য তারা পাননি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গুলশান থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এমনকি এদিন ভোর 3:57 মিরপুর মডেল থানাধীন গ্রামীণ ব্যাংক ভবনের বাউন্ডারি ওয়ালের ভিতর মেইন গেটের পাশে অবস্থিত অভ্যর্থনা কেন্দ্রের সামনে 2 জন মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় সেখানকার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এছাড়া রোববার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পাশে পাটুরিয়া লিংক রোড সংলগ্ন একটি ফিলিং স্টেশনের মাঠে পার্কিং করে রাখা মুন্ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসেও আগুন লাগার ঘটনা ঘটে। শিবালয় থানার ওসি এম আমানুল্লাহ জানান, এই ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অপরদিকে গেল শনিবার মিরপুর 2 নম্বর এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির একটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে গণমাধ্যমকে মিরপুর থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ রোমন জানান, নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে শত্রুতা রয়েছে। তদন্ত শেষে আগুনের কারণ নিশ্চিত হওয়া যাবে। একের পর এক বাসে আগুন বিষয়ে জানতে যোগাযোগ করা হয় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমানের সঙ্গে। তবে এই ইস্যুতে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। গত 4 নভেম্বর আনুষ্ঠানিকভাবে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ। এরপরই দলটি থেকে নির্বাচন করার ইচ্ছে পোষণ করেন তিনি। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্নিগ্ধ বলেন, যদি সুযোগ পান তাহলে ঢাকার যে কোনো একটি আসন থেকে বিএনপির প্রার্থী হতে চান। তরুণদের নিয়ে রাজনৈতিকভাবে কাজ করার বড় পরিসর তৈরি করতেই বিএনপিতে যোগ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। স্নিগ্ধের বিএনপিতে যোগদান ও নির্বাচন করার ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা। এসবের জবাবও দিয়েছেন তিনি। নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জোয়ার উঠেছে, বিশেষ করে তরুণদের মধ্যে, সেই তরুণদের একজন প্রতিনিধি হিসেবে আমিও সামাজিকভাবে নানা কার্যক্রমের প্রতিনিধিত্ব করছি। পাশাপাশি তরুণদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশে গড়তে রাজনৈতিক পরিবর্তনের যে প্রচেষ্টা চলছে, সেই লক্ষ্য বাস্তবায়নের রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছে পোষণ করেছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আরেক পোস্টে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করে লেখেন, সামনের যে জাতীয় নির্বাচন রয়েছে সেটিতে আমি প্রত্যাশা করি একটি ইতিবাচক প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, যেখানে কোনো মারামারি হানাহানি হবে না। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচনটিকে উৎসবমুখর করবে। নির্বাচনের ক্ষেত্রে যার যার দলীয় স্বার্থের ক্ষেত্রে একজন আরেকজনের প্রতিপক্ষ হলেও দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবে, এটাই আমি আশা করি। এদিকে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যরা। 8 নভেম্বর সন্ধ্যায় সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে এই অঙ্গীকার ব্যক্ত করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন সাবরিনা আফরোজ, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা মোহাম্মদ জাকির হোসেন ও 24শে জুলাই গণ আন্দোলন চলাকালে আহত মোহাম্মদ ফরহান জামিল ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক বিশ্লেষকদের মত, তারেক রহমান জুলাই আন্দোলনের চেতনা ও তরুণদের সাথে নিয়ে দলের 31 দফা বাস্তবায়নে কাজ করতে চান। সেজন্যই তিনি মুগ্ধের মতো উদীয়মানদের দলে ভেড়াচ্ছেন। কারো কারো মত, এনসিপি জুলাই আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম হলেও নানান কারণে নাহিদ আক্তারদের সঙ্গে দূরত্ব বেড়েছে জুলাই যোদ্ধাদের। এই সুযোগটি কাজে লাগিয়ে আসন্ন নির্বাচনে তরুণদের সঙ্গে নিয়ে ভোট যুদ্ধে চমক দেখাতে চায় বিএনপি। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে শব্দচয়ন নিয়ে সংযত থাকার আহ্বান জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার সেই মন্তব্যের কড়া জবাব দিল ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যে মন্তব্য করেছেন তাকে ভুল ও কূটনৈতিক শিষ্টাচারের প্রতি অসম্মানজনক বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঢাকা জানিয়েছে, ভারতের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সম্পর্কের প্রতি বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। গেল রোববার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম ইউএনবি। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলমের বরাতে বলা হয়, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। রাজনাথ সিং এর মন্তব্য ভুল এবং সেটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সহায়ক নয়। সেই সঙ্গে কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের
প্রতিও সম্মানজনক নয়। সম্প্রতি নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে একান্ত আলাপনে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন না চাইলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কথা বলার ক্ষেত্রে সংযত থাকার আহ্বান জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গেল শুক্রবার ওই গ্রুপের সংবাদ মাধ্যম প্রেস পোস্টের প্রতিবেদনে একথা বলা হয়। সেখানে রাজনাথ সিং বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। অধ্যাপক ইউনূসের উচিত তিনি কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকা।